আপনারা বাজারে সর্বোচ্চ নিফটি দেখতে পাচ্ছেন, সূচক দেখতে পাচ্ছেন, অথচ সেই অনুপাতে শেয়ারের কিছু একটা মুভমেন্ট নেই। 2024 সাল থেকে শেয়ারে যে কারেকশন শুরু হয়েছে সেটা এখনো যথেষ্ট রয়েছে। তো এই ফেনোমেননটাকে কি বলে, এই ফেজটাকে কি বলে সেটা একটু বুঝতে হবে আমাদের। দু রকম কারেকশন হয়, একটা প্রাইস কারেকশন আর একটা টাইম কারেকশন। আমরা আপাতত টাইম কারেকশনের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রাইস কারেকশনটা কখন হয়? যখন প্রাইস ড্রপস ইন ওয়ান শট, মানে প্রাইসটা পড়ে যায় এক শটে। টাইম কারেকশন যখন শেয়ারের দাম বাড়া বন্ধ করে দেয় এবং একই সাথে পড়াটাও বন্ধ করে দেয়। স্টপস রাইজিং বাট অলসো ডাজ নট ফল শার্পলি, এরকম একটা সিচুয়েশনের টাইম কারেকশন হয়। প্রাইসটা মোটামুটি একটা সাইড ওয়াইজ মুভমেন্ট করে এবং যেখান থেকে মনে হয় যে খুব ছোট প্রাইস লাইনে একটা রেজিস্ট্যান্স আর একটা সাপোর্ট কাজ করছে এবং এটা দীর্ঘদিন হতে পারে, এক উইক, মাস, বছর। তো আমাদের শেয়ার বাজারে প্রাইস কারেকশন যেটা টাইম কারেকশন চলছে সেটা অনেক ক্ষেত্রে এক বছর বেশিও হয়ে গেছে। আচ্ছা, কেন এরকম হয়? তার কারণটা হচ্ছে যে প্রাইসটা কমে গিয়ে আর্নিংস যেটা আসে, রোজগার যে কোম্পানি করে, আর্নিংস যেটা করে, এবিটা কিংবা ইপিএস, এটার সাথে ক্যাচ আপ করে। অর্থাৎ দামটা যে বেড়ে গেছিল তার সাথে আর্নিংসের ক্যাচ আপ ছিল না, সুতরাং দামটা এখন কারেক্ট করে আর্নিংসের সাথে ক্যাচ আপ করছে এবং সেই সূত্রে ভ্যালুয়েশনটা রিজনেবল হওয়ার চেষ্টা করছে। এগুলো সবই কিন্তু চেষ্টা করার ব্যাপার। আপনি এক্স্যাক্টলি পিন পয়েন্ট করে বলতে পারবেন না যে এই ভ্যালুয়েশনটা রিজনেবল হয়ে গেছে। ভ্যালুয়েশনটা রিজনেবল জায়গায় দাঁড়িয়ে আছে। মনে হয় যে এই ভ্যালুয়েশনটা যথেষ্ট কারেক্টেড ভ্যালুয়েশন এবং আর্নিংস সাথে ক্যাচ আপ করেছে। এবং টেকনিক্যালি যখন এই কারেকশনটা শুরু হয়, প্রাইস কারেকশন, প্রথমে প্রাইস কারেকশনটা হবে, তারপর টাইম কারেকশনটা হবে। তো প্রাইস কারেকশনটা যখন শুরু হয় তখন টেকনিক্যালি ইন্ডিকেটার্সগুলো ওভারবট থাকে, আরএসআই, এমএসসিডি, স্টোক্যাস্টিক্স ইত্যাদি ইত্যাদি। তো যারা যারা ইন্ডিকেটার সম্বন্ধে জানেন তারা বুঝতে পারছেন আমি কি ভাষাটা ইউজ করছি, আর যারা যারা জানেন না তারা জেনে রাখুন যে এরকম কতগুলো ইন্ডিকেটার টেকনিক্যাল অ্যানালিসিস সাবজেক্টে পড়াশুনো করানো হয়, যেখানে ওভারবট ক্যাটাগরিটা আমরা আইডেন্টিফাই করি। সাধারণভাবে ধরা যাক আরএসআই ক্ষেত্রে একটা ব্যান্ডের মধ্যে থাকে। তলার ব্যান্ডটা হচ্ছে ধরুন 20 থেকে 30 আর উপরের ব্যান্ডটা 70 থেকে 80। এই প্রাইস কারেকশন হওয়ার আগে এই প্রাইসটা যেটা আমরা দেখতে পাই শেয়ার বাজারে খুব সুন্দর ভালো প্রাইস হয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে এই ইন্ডিকেটর লেভেলে 70 থেকে 80-র মধ্যে কোথাও একটা ওভারবট জোনে পৌঁছে গেছে। সেখান থেকে তারপরে আস্তে আস্তে এটার পতনটা হয় এবং ইন্ডিকেটরও আস্তে আস্তে পতন হয়ে 20 থেকে 30-এ কোথাও গিয়ে আটকে যায় এবং সেটাকে তখন ওভারসোল্ড বলা হয়। সুতরাং এই কারেকশনটা একটা ওভারবট হওয়ার জন্য ব্যাপারটা হচ্ছে স্টকস ডোন্ট, মানে প্রাইস কারেকশনে স্টকস ডোন্ট ফল ফার্দার। The only thing which happens is that it stops going up. তো গোয়িং আপটা হয় না, মানে ওপরে যাওয়ার বিষয়টা থাকে না, যেটা এই মুহূর্তে সূচক সর্বোচ্চ উচ্চতা থাকা সত্ত্বেও দেখবেন যে শেয়ারগুলো আপনার সেইভাবে কিছুই বাড়ছে না এবং তলানিতে পড়ে আছে, তো পড়েই আছে এবং দীর্ঘদিন ধরে পড়ে আছে। খুবই খুবই বিরক্তিকর একটা সিচুয়েশন। যাদের যাদের পোর্টফোলিও আছে তাদের জন্য খুবই বিরক্তিকর সিচুয়েশন এটা। আরেকটা নাম হচ্ছে যে এই জোনটায় কনসলিডেট করছে, তার মানে হচ্ছে খুব বড় বড় ইনভেস্টররা এই ফাঁকে লুকিয়ে লুকিয়ে এটা কিন্তু কিনছে এবং দামটাও বাড়ছে না, আস্তে আস্তে কিনছে, তাদের কোনো তাড়াহুড়ো নেই, যার জন্য দামটাও ঝাপাঝাপি করছে না। এরা পরে
তার বেনিফিট পাবে, কারণ এই কনসলিডেশন লেভেলে শেয়ারনারা যারা অভিজ্ঞ তারা কিন্তু কেনে। তো আমরা একটা জিজ্ঞেস করছিলাম যে কেন এই ব্যাপারটা হয়, ওই আর্নিংসটা ক্যাচ আপ করার জন্য ব্যাপারটা হয়। একটা জাস্টিফিকেশন থাকতে হবে তো প্রাইসের, যে আর্নিংসের ওপর যদি জাস্টিফিকেশন না থাকে যেটা হবে যে ড্রপ করতে বাধ্য। তো আমরা তখন বুঝে উঠতে পারি না যে জাস্টিফাইড হচ্ছে কি হচ্ছে না, আমরা স্রোতে গা ভাসিয়ে দিই, সবাই তাই হয়। এটা অন্যায় কিছু নয়, কিন্তু অন্যায় না হলেও বলবো যে এটা নতুন কিছু নয়, এটা ঘটবেই ঘটবে। এবং আরেকটা হচ্ছে যে এরকম দামটা বাড়লে যেটা হয় যে প্রফিট বুকিং একটা, তো ডেফিনেটলি প্রফিট বুকিং হয়, নট আ ভেরি হেভি সেলিং, বাট প্রফিট বুকিংটা উঁচু দামে হয়ে যায়। এবং এই যে কনসলিডেশনটা হচ্ছে, এটা নেক্সট মুভটার আগে একটা ফেজ। প্রবলেমটা হচ্ছে ফেজটা অনেকদিন চলে বলে একটা বিরক্তি মতন চলে আসে যে আর আমার স্টকটা কিছু হবে না, এটা এখানেই বেছে দাও, এবং বিরক্ত হয়ে বেছে দিয়ে অন্য স্টকের দিকে হয়তো মাথা লাগাবার চেষ্টা করে। সেটা যে অন্যায় তা আমি বলছি না, বাট সেটা যে দেখতে হবে যে সেই কোম্পানি ব্যবসাটা কি পর্যায়ে চলছে এবং ফান্ডামেন্টাল কি চলছে। কোয়ার্টারের পর কোয়ার্টার হয়তো দেখা যাচ্ছে সেলস গ্রোথ নেই, কোয়ার্টারের পর কোয়ার্টার দেখা যাচ্ছে এত প্রফিট গ্রোথ নেই, তাহলে সেখানে তো তার দামটা উপর দিকে টিকবে না, তার দামটা নিচের দিকেই আসবে। এবং এবং এই কনসলিডেশন ফেজের পরে সাধারণভাবে একটা ব্রেকআউট আসে, অর্থাৎ দাম ওপরের দিকে হঠাৎ চলতে আরম্ভ করে। সেটা যখন চলে তখন কিন্তু আবার তার পুরনো ছন্দ ফিরে আসে, সেটার জন্য ওয়েট করার ব্যাপারটা রয়েছে। আর ব্রেকআউট একবার আসলে পর তখন কিন্তু একটা ট্রেন্ড তৈরি হয়ে যায়। এগুলো একটু টেকনিক্যাল টার্ম, বাট পয়েন্ট আছে যে সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। তো আমরা কি কি ভুল করি এই টাইম কারেকশনের সময়? একটা ভুল হচ্ছে ডু নট শর্ট দ্য স্টকস বিকজ অন টাইম কারেকশন। চট করে শর্ট করা উচিত হবে না, কারণ লিমিটেড ওপর লিমিটেড নিচে সেখানে শর্ট করে অনেকগুলো টাকা পাওয়া যায় না, বাট যদি না ব্রেক ডাউন করে। সুতরাং আপনি যদি দেখেন একটা রেঞ্জের মধ্যে চলছে, আপনি রেঞ্জের তলায় কিনছেন, রেঞ্জের ওপরে বেচছেন, কিংবা শর্ট করছেন রেঞ্জের ওপরে, তারপরে রেঞ্জের তলার সাপোর্টটা ভেঙে দিল, তখন কিন্তু আরো হই হই করে পড়তে পারে। সুতরাং শর্ট করলেও দেখবেন যে সাপোর্টটাই যেন আপনাকে কিনতে হবে। আর এই রেঞ্জ যখন তৈরি হয় তার মাঝপথে কিনবেন না, ডু নট বাই অন দ্য মিডল পাথ অফ দ্য রেঞ্জ। এটা একটা ভুল আমাদের হয়ে যায়, কারণ সেখান থেকে পারফর্মটা কিছু করবে না। আর যদি ব্রেকডাউন হয় তাহলে ডু নট বাই, বিকজ তারপরে আরো অনেক অনেক কারেকশন হতে পারে। এগুলো কতগুলো ফিচার্স, আপনি এগুলোর সম্মুখীন হচ্ছেন, দেখতে পাচ্ছেন, এবং দেখে নিন আপনার যে শেয়ারগুলো টাইম কারেকশন চলছে তার ফেনোমেননটা কি। সেটা কি রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে, অনেক দিন ধরে হয়ে গেল? আপনি অ্যান্টিসিপেট করতে পারবেন না যে এখনই ব্রেকআউট হচ্ছে, আপনাকে ওয়েট করতে হবে সেই ব্রেকআউটের জন্য। ব্রেকআউট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু প্রাইস কারেকশন বেশ ভালোভাবেই চলবে। এটা আলোচনা করার ভিডিওতে কারণ হচ্ছে যে এই পর্যায়ে আপনাদের পোর্টফোলিওতে প্রাইস কারেকশনে আপনারা আহত, কিংবা আমি বলবো নিহত অবশ্য। তো আহত নিহত দুটোই শেয়ার বাজারে হয়, এবং সেই পর্যায়ে আপনাকে যাতে আবার নতুন করে বিচার করার চিন্তা ভাবনাটা, শক্তিটা যোগায়, তার জন্য আজকে ভিডিওটা করলাম। এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং ইন দ্য সেন্স যে প্রাইস কারেকশন থেকেও বড় কথা হচ্ছে এই টাইম কারেকশন। এটা প্রচুর কি বলবো ধৈর্যের পরীক্ষা দেয়, ওই ধৈর্য পরীক্ষাটাই শেয়ার বাজারে আসল। ধৈর্য না থাকতে পার শেয়ার বাজারে আপনি কামিয়াব হবেন না। সুতরাং দেখা যাক ভিডিওটা শুনে আপনাদের কোনো কাজে লাগে কিনা, লাগলে খুব খুশি হব। ধন্যবাদ।